মূলত ক্রাউড ফান্ডিংয়ে জনগণের চাঁদায় নির্মিত একটি রাজপথ গণপরিবেশনা। আমরা বলছি রাজপথ গণপরিবেশনা, মানে স্ট্রিট ইজ দ্য স্টেজ, এবং এই স্টেজ হচ্ছে যে পাবলিক স্টেজ, পিপল স্টেজ। সাধারণত মঞ্চে আমরা দেখি অভিজাত এবং যারা হচ্ছে সমাজে বিশেষভাবে প্রায়োরিটাইজড, প্রিভিলেজড, তাদের মুখচ্ছবি দেখি আমরা। কিন্তু রাস্তা যখন মঞ্চ হয়ে ওঠে তখন এটা কিভাবে জনগণের অধিকৃত একটা জনপরিসর হিসেবে গণ্য হতে পারে, সেই চিন্তা থেকে আমরা এটাকে বলছি রাজপথ গণপরিবেশনা। ফলে লাল মজলুম একদিকে শিক্ষার্থী, শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি যেমন রোমন্থন করে, পুনর্সৃজন করে, তেমনি এই জনপদের ইতিহাসের বিভিন্ন বাঁকে সংঘটিত বিভিন্ন গণ অভ্যুত্থানকেও এক সূত্রে গ্রথিত করতে প্রয়াস চালায়। জনগণের রাজনৈতিক আত্মত্যাগের স্মৃতি ভুলে যাওয়ার বিরুদ্ধে এক অবিরত সংগ্রামের প্রয়োজনীয়তাকে জনপরিসরে বা পাবলিক স্পেসে শিল্পরূপ দিতে লাল মজলুম একটি গেরিলা প্রচেষ্টা রূপে গণ্য হতে পারে। ঔপনিবেশিক আধুনিকতাবাদী প্রতাপশালী চিন্তা, সেকুলারিজম, এই ধারণাটার বিপরীতে এই গণপরিবেশনা ইনক্লুসিভিটি ধারণাকে আত্মস্থ করতে প্রয়াসী। সাংস্কৃতিক জাতীয়তাবাদী ফ্যাসিবাদ, ধর্মীয় জাতীয়তাবাদী ফ্যাসিবাদ, এমনকি ব্যক্তির ক্ষুদ্রতম পরিসরে থাকা মাইক্রো ফ্যাসিজম বা ফ্যাসিবাদকেও এই পরিবেশনা প্রশ্ন করে, ক্রিটিক করে এবং জনগণের পক্ষে অবস্থান নিতে সচেষ্ট থাকে। এবং অন্তর্ভুক্তিমূলকতার ধারণা প্রয়োগ করে লাল মজলুম আমাদেরকে মনে করিয়ে দিতে চায় যে সহিষ্ণুতা, সহাবস্থান, সংখ্যালঘুত্ব এবং অপরের সাথে সংযোগ ও সংশ্লেষ বা মিশ্রণ ঘটলেই কেবল আমাদের জীবন অর্থবহ হয়ে উঠতে পারে। এই নান্দনিক রাজনৈতিক লক্ষ্যে বা বলতে পারি এই সাংস্কৃতিক রাজনৈতিক লক্ষ্যে এই পরিবেশনায় ওরস সংস্কৃতির গান, অভ্যুত্থানের মিছিল, রাষ্ট্রীয় ও সংকীর্ণ সেক্টরিয়ান সন্ত্রাস, নজরুলের বিদ্রোহী কবিতার বিভিন্ন আঞ্চলিক বাংলা ও চাকমা ভাষায় গণনাট্যায়ন বা গণরূপায়ণ, রবীন্দ্র নজরুল কাব্যের র্যাপ সঙ্গীতায়ন। আমরা জানি যে রবীন্দ্র নজরুল, বিশেষ করে রবীন্দ্রনাথ, সাধারণত যেভাবে অভিজাত মধ্যবিত্ত শ্রেণীর একটা ভোগ্য পণ্যে, সাংস্কৃতিক পণ্যে পরিণত হয়, এর বাইরেও এই ধরনের সাহিত্যের মধ্যে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশের ভাষা লুকিয়ে আছে। সেইটা যেমন এই আন্দোলনের র্যাপ, যুবকদের যে উদ্দাম ভাষা সঙ্গীতের, সেইটাকেও আমরা আনবার চেষ্টা করেছি। এর ফলে আমাদের ক্লাসিক যে সাহিত্য আছে, আমাদের এই জনপদের চিহ্ন বহন করে, আত্মপরিচয় বহন করে যেসব সাহিত্য কাব্য, সেগুলোকে জনগণের অভিব্যক্তিতে পুনরায় সৃজন করা যায় কিভাবে, সেই প্রচেষ্টা থেকেই আমরা রবীন্দ্র নজরুল কাব্যের র্যাপ সঙ্গীতায়ন করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি নারী এবং প্রকৃতি, পরিবেশ, প্রাণ, সেই সবের বহু রূপ, অনেক রূপ, নানা রূপ, যে বিবিধ রূপ যে আছে, সেগুলোকে অন্বেষণ করে হাজির করতে এই পারফরমেন্সের মধ্যে, এই গণপরিবেশনায়। এই গণপরিবেশনায় যে কোনো প্রকার ক্ষমতাকেই ক্রিটিক করতে চায় এবং যে কোনো প্রকার ক্ষমতাকেই ক্রিটিক করার মধ্যে যে নৈতিক সৌন্দর্য লুকিয়ে থাকে এবং মজলুমের, নিপীড়িত মানুষের, অত্যাচারিত মানুষের, জালিমের বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াই থাকে, সেই লড়াই এবং তাদের যে স্পেস, তাদের কণ্ঠস্বর আমরা সবসময় খুঁজে পাই না। ইতিহাসের একটা উত্তুঙ্গ মুহূর্তে আমরা মজলুমের কণ্ঠস্বর হয়তো বা শুনতে পাই, তারপরে আবার ঘাত প্রতিঘাতে, ঘটনার ঘাত প্রতিঘাতে, রাজনৈতিক ঘূর্ণাবর্তে সেই কণ্ঠস্বর লুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। ফলে আমরা চেষ্টা করেছি এই পারফরমেন্সের মধ্য দিয়ে মজলুমের কথা বলার রাজনৈতিক যে পরিসর থাকতে পারে, থাকা প্রয়োজন, সেইটাকে কল্পনা করার একটা ভাষা নির্মাণ করা, সেইটার ভেতর দিয়ে একটা হাইব্রিড শিল্প ভাষা তৈরি করতে চেয়েছি আমরা। হাইব্রিড শিল্প ভাষা বলতে এখানে অনেক কিছু থাকবে আর কি, যেখানে আপনার ইনস্টলেশন থাকবে, পেইন্টিং থাকবে, পোস্টার নাটক থাকবে,
থিয়েটার থাকবে, ছোট ছোট খণ্ড খণ্ড ছবি থাকবে, মানুষের জীবন্ত মানুষের ছবি। এই সব কিছুর ভেতর দিয়ে আমরা মনে করি যে এই হাইব্রিডিটি, এই সংকরায়িত ভাষা, এই মিশ্রিত ভাষার ভেতর দিয়ে এই সত্যটা উপস্থাপন করা যায় যে বাংলাদেশ একটি বহুত্ববোধক দেশ, বহু জাতির দেশ, বহু ধর্মের দেশ, বহু ভাষার মানুষের দেশ, বহু বিশ্বাসের মানুষের দেশ, বহু লিঙ্গের মানুষের দেশ, বহু রাজনৈতিক মতাদর্শের মানুষের দেশ। এই যে বহুত্বের যে পরস্পরের সহাবস্থানমূলক একটা জনপদ, একটা রাষ্ট্র, একটা দেশ, সেইটাকে মেটাফোর আকারে, প্রতীকী আকারে, রূপক আকারে শিল্পের মধ্য দিয়ে আমরা এইভাবে চেষ্টা করেছি। অনেক কিছুকে একত্রে হাজির করার মধ্য দিয়ে আমরা এইটা বলতে চেয়েছি যে এটা অনেক কিছুর দেশ, অনেকের দেশ বাংলাদেশ, সকলের দেশ। ওই অর্থে আমরা হাইব্রিড ভাষায় একটা শিল্প ভাষ্য বা নাট্যভাষ্য নির্মাণ করতে চেয়েছি। রাস্তায় সংঘটিত মিছিল ও গণপরিসরে উপস্থাপিত বিভিন্ন শিল্পকর্ম আপনারা জানেন, যেমন পথনাটক হয়, পোস্টার নাটক হয়, ইনস্টলেশন হয়, পারফরমেন্স আর্টের ভাষা ইত্যাদি প্রয়োগ করা হয়েছে এই উন্মুক্ত নাট্য পরিবেশনায়। লিখিত সাহিত্য ব্যবহার করা হলেও তাৎক্ষণিক উদ্ভাবন প্রক্রিয়া অনুসরণ করে শরীর, সময় ও স্থানের সম্পর্কের ভিত্তিতে এই পরিবেশনার অ্যাকশন, ডায়ালগ ও স্পেস ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ নজরুলের বিদ্রোহী কবিতাটাকে নিয়ে আসছি রিহার্সেল ফ্লোরে, আমরা মহড়াও করি কিন্তু টিএসসি সুইমিং পুলে। একটা বলা যায় এটা একটা অবহেলিত স্থান, অডিটোরিয়াম নাই, এখানে এয়ার কন্ডিশন নাই, ফলে এই অবহেলিত স্থানে একটা জনপরিসর রূপে এখানে আমরা মহড়া করছি। সেইখানে নজরুলের বিদ্রোহী কবিতা আমরা নিয়ে আসছি। কেউ আসে রংপুর থেকে, কেউ আসে বরিশাল থেকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা তাদের মায়ের ভাষায় সেটাকে আমরা এমন প্রক্রিয়া তৈরি করবার চেষ্টা করেছি যাতে ওদের স্বতঃস্ফূর্তভাবে দিল থেকে, কলিজা থেকে, অন্তর থেকে, শরীর দিয়ে তারা ওই বিদ্রোহী কবিতার স্পিরিটটাকে নিয়ে নিজের মতো করে বলছে। তাহলে আমার মনে হয় যে এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। বিদ্রোহী কবিতার যে আমরা রূপ, আমরা এতদিন আবৃত্তিতে, আমরা হচ্ছে যে বিভিন্ন ভিডিওতে, অডিওতে যে রেপ্রেজেন্টেশন দেখছি, সেটা একটা ভিন্ন রকমের একটা গণভাষা আকারে বিদ্রোহী কবিতার মধ্যে জনগণের যে চেতনার, বিদ্রোহের যে স্ফুরণ জনগণের ভাষায় প্রকাশিত হতে পারে, সেইটা আমরা নিরীক্ষা করতে চেয়েছি অভিনেতাদেরকে নিয়ে ইম্প্রোভাইজ করে। তাদের শরীর থেকে বিদ্রোহী কবিতা আবার নতুন করে তার আঞ্চলিক ভাষায় জন্ম নিয়েছে। এমনকি চাকমা ভাষাতেও সেটা হয়েছে। একটি চাকমা মেয়ে, এখানকার নৃবিজ্ঞানের ছাত্রী, সেও তার বিদ্রোহী কবিতাটা আত্মস্থ করে চাকমা ভাষায় বলেছে। ফলে এইভাবে বিভিন্ন সংস্কৃতির একটা আন্তঃসম্পর্ক ঘটিয়ে বহু সাংস্কৃতিক একটা পারফরমেন্স আমরা তৈরি করবার চেষ্টা করে যাচ্ছি। এই পরিবেশনার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হ্যাপিনিংয়ের স্বভাব। অর্থাৎ যখন এটি 16 নভেম্বর শনিবার বিকাল 4টায় রাজু ভাস্কর্য থেকে শাহবাগ মোড় পর্যন্ত স্থানে স্থানে সংঘটিত হবে, সেদিনই কেবল এই পরিবেশনার পূর্ণাঙ্গ রূপ গঠিত হবে। তাই অনেকাংশে লাল মজলুম কোনো পূর্ব নির্ধারিত প্রথাগত নাট্যিক পরিবেশনা নয়, বরং স্থান, স্থাপত্য, চলমানতা ও দর্শকের সংযোগে পূর্ণ হবে লাল মজলুম। আমরা এখনো জানি না, ফলে ওই স্পেসে, অ্যাকচুয়াল টাইমে, অ্যাকচুয়াল অডিয়েন্সের সামনে তাদের সম্পর্কের ভেতর দিয়ে এই পারফরমেন্সটি হবে, যেটা যে কোনো রকমের একটা আন্দোলনের মুহূর্ত যেভাবে তৈরি হয়, যেটা আমরা জানি না, পূর্ব নির্ধারিত কোনো পাণ্ডুলিপি নাই, মানুষের রাগ, ক্ষোভ, ক্রোধ, ঘৃণা, আক্রোশ, বিদ্রোহ যেভাবে তাৎক্ষণিকভাবে একটা পাবলিক স্পেসে সংঘটিত হয়, ওইটার যে ব্যাকরণ, সেই ব্যাকরণকে মান্য করেই এই পারফরমেন্সটা আমরা নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে খণ্ড খণ্ড দৃশ্যে চলমান এই পরিবেশনাটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একটি গণ অধিবেশনমূলক সংলাপের দৃশ্যায়নের মাধ্যমে শেষ হবে। বর্তমানে রাজনৈতিক, সামাজিক জটিল সংকটগুলিকেও এই উন্মুক্ত পারফরমেন্সটি তুলে ধরতে সচেষ্ট আছে। এই পরিবেশনায় আমি আগেও বলেছি, বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণতন্ত্রকামী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পী ও সংগঠকবৃন্দ আপনারা এখানে অনেকেই দেখছেন। আমাদের পারফর্মাররা আজকে নাই, দুঃখিত, কারণ তারা বিকেলবেলা আসে ক্লাস শেষ করে, তাহলে আপনাদের সবাই সামনে আজকে উপস্থাপন করতে পারতাম। কিন্তু আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সবাই ওই দিন আসেন এবং দেখেন, আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে আসেন, তাহলে আমার মনে হয় যে এটা
পিপলস ইন্টারেস্টে তৈরি একটা, আমার জানা মতে, আমি থিয়েটার নিয়ে কাজ করি গত প্রায় 20 বছর ধরে। আমি বিদেশেও পিএইচডি করেছি শেক্সপিয়ার নিয়ে এবং বিভিন্ন ধরনের পারফরমেন্স দেখেছি ইংল্যান্ডে এবং ইউরোপে বিভিন্ন দেশে, এবং আমাদের বাংলাদেশের যে হিস্ট্রি সেইখানে আমরা নিকটকালে এই ধরনের পারফরমেন্স আমরা আমার জানা মতে ওভাবে দেখিনি আর কি। তো সেটা একটা এপিক ধর্মী উপস্থাপনা এবং হচ্ছে যে এটা একটা ব্যতিক্রম ধর্মী পরিবেশনা হবে, যেখানে মানুষের কল্পনা এবং সৃজনশীলতাকে নির্ভর করে একটা সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং এইটা কর্তৃত্ববাদের বিপরীতে বাংলাদেশের নয়া রাজনৈতিক বন্দোবস্ত সংক্রান্ত নিপীড়িত জনগণের যে রাজনৈতিক বাসনা আছে সেইটাকে একটা নান্দনিক সাংস্কৃতিক ন্যারেটিভ আকারে হাজির করা যায় কিনা। আমার মতে এই যে গণঅভ্যুত্থান যা হয়েছে, জুলাইয়ের যে অভ্যুত্থান, সেখানে যারা মিছিল করে পায়ে পায়ে গেছে এটা ছিল তাদের নাচ, যারা কণ্ঠে কণ্ঠে অগ্নিঝরা স্লোগান দিয়েছে এটা ছিল তাদের সঙ্গীত, এবং দেয়ালে দেয়ালে যে ওরা যে গ্রাফিতি লিখেছে এটা ছিল তাদের সাহিত্য। এবং এই যে অচেনা মানুষেরা হঠাৎ এসে রাজপথ দখল করে নিল, পিপিলিকার শাড়ির মতো কুত্থেকে আসছে, এইসব আনফেমিলিয়ার অচেনা অজ্ঞাত মানুষেরা এসে রাজপথ দখল করে নিয়েছে, একটা কর্তৃত্ববাদী রেজিমকে একদম হচ্ছে উৎখাত করে দিয়েছে। এরা অচেনা মানুষ, এদের যে এই যে ট্রান্সফরমেশন হলো এটা তাদের অভিনয় কলা। এইভাবে পুরো অভ্যুত্থানটাকে একটা সাংস্কৃতিক অভ্যুত্থান হিসাবে দেখা যায়। ফলে আমার মনে হয় যে সংস্কৃতির দৃষ্টিতে যদি আমরা রাজনৈতিক বন্দোবস্তকে দেখি তাহলে এটা সবচেয়ে ভালোভাবে জনগণের একে অপরের সাথে সংলাপের ব্যবস্থা করতে পারে। যেটা ধরেন ধর্মীয় স্থানগুলো অনেক ক্ষেত্রেই নিজস্ব ধর্মীয় বিশ্বাসী মানুষের কেন্দ্র থাকে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনার কেন্দ্রগুলো সকল ধর্মের মানুষকে আমন্ত্রণ জানায় এবং সকল মানুষের জন্য একটা স্থান হিসাবে হয়ে ওঠে, যেখানে আমরা সবাই আমাদের সকল ভিন্নমত নিয়ে, অন্যমত নিয়ে, দ্বিমত নিয়ে আমরা বাহাস করতে পারি, তর্ক করতে পারি, কল্পনা করতে পারি। এই জন্য এই পারফরমেন্সের শেষে শাহবাগে আমরা একটা পিপলস পার্লামেন্টারি সেশন রাখবো, যেখানে এই পারফরমেন্সে যারা যোগ দিয়েছে, এই পারফরমেন্সের যারা সংগঠক এবং উপস্থিত যারা দর্শক, তারা তাদের নিজেদের কথা বলবে। আমরা মনে করি যে কথা বলা বন্ধ করা যাবে না, এবং আমরা এটাও মনে করি টলারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহিষ্ণুতা, এবং এটাও গুরুত্বপূর্ণ সহাবস্থান। সকল ভিন্নতা নিয়ে, বৈচিত্র্য নিয়ে আমরা যাতে সাইড বাই সাইড বাঁচতে পারি, পাশাপাশি থেকে আমরা বাঁচতে পারি, এইভাবে যাতে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ করা যায়। সংস্কৃতির দৃষ্টিতে রাজনীতি নির্মাণের যে প্রয়াস বন্দোবস্ত সেটা প্রায় উপেক্ষিত, এবং সংস্কৃতি কেবলমাত্র আবার এটাও না সৌন্দর্য তৈরি করে না, সংস্কৃতির একটা প্রধান দিক হচ্ছে যে হোল ওয়ে অফ লাইফ, আমাদের সকল বিশ্বাসের বৈচিত্র্য, জীবনযাপনের সকল ধ্যান ধারণা নিয়েই সংস্কৃতি, এবং সংস্কৃতির একটা প্রধান দিক হচ্ছে মানবের উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না, হিউম্যান ডেভেলপমেন্ট। আর হিউম্যান ডেভেলপমেন্ট মানেই হচ্ছে আমি অপর মানুষকে, যে আমাকে বিশ্বাস করে না, আমার বিশ্বাসে যার আস্থা নাই, তার বিশ্বাসকে শ্রদ্ধা করতে শেখায়। ফলে সংলাপশীল একটা সমাজ তৈরি করার জন্য নাট্য, নৃত্য, গান, আবৃত্তি, ছবি আঁকা এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যে একত্রিত হতে পারি একটা পারফরমেন্সকে কেন্দ্র করে, এই যে জনসমাগম ঘটবে সেটার ভেতর দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি যে এইটা আমরা এক বহুত্ববোধক বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা করি, স্বপ্ন দেখি। এই পারফরমেন্স এইটাই বলবে, এটা ওপেন এয়ারে হবে, উন্মুক্ত রাজপথ পরিবেশনা। আপনাদেরকে আমাদের এই ভাবনাটুকু পরবর্তীতে প্রশ্ন থাকলে আমরা সবাই মিলে সেটার উত্তর দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। জি, হ্যাঁ, নানানভাবে তাদের বিভিন্ন জন সংগঠকরা এখানে যুক্ত আছে এবং এই বিষয়গুলোকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। হ্যাঁ, আমাদের অনেকের তালিকা আছে এখানটায়, আমাদের এখানে প্রায় অ্যাটলিস্ট আমাদের তালিকা অনুযায়ী প্রায় 100 খানেক মানুষ যুক্ত আর কি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাকিবিল্লাহ, রহমান মফিজ, অমল আকাশ শিল্পীদের মধ্যে আমাদের আরও অনেক বন্ধুজনেরা আছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, সমর্থন করছেন। অনেক কলেজ ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র যারা সত্যি রাজপথে ছিল তারাই পারফরমেন্সটা আবার করছে। ফলে যা ছিল বাস্তব সেটাকে আবার পুনরায় আমরা নির্মাণ করার চেষ্টা করছি। ফলে এটা হচ্ছে যে অভ্যুত্থানের স্মৃতি বা আত্মত্যাগের স্মৃতি ভুলে যাওয়ার প্রবণতা আছে আমাদের। ফলে আমাদের যে লড়াইয়ের স্মৃতিগুলো, আত্মত্যাগের স্মৃতিগুলো, শহীদ হবার স্মৃতিগুলো যাতে আমরা ভুলে না যাই,
ওই ভুলে যাওয়ার বিরুদ্ধে একটা সংগ্রাম হিসাবে ওই পারফরমেন্সটাকে দেখা যেতে পারে। আমি সংবাদ সম্মেলনে আমাদের এটা লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে যে এই পারফরমেন্স সম্পর্কে আপনাদের মাধ্যমে ঢাকার জনগণকে জানানো, বাংলাদেশের মানুষকে জানানো, বিশ্ববাসীকে জানানো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা হতে যাচ্ছে। তবে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিসরগুলোকে, পাবলিক স্পেসগুলোকে নির্মাণ করা, পুনর্নির্মাণ করা, সেইটা নিয়ে পরিকল্পনা করার ব্যাপক কাজ আছে, এটা অন্য আলাপ। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যে এটা গণ অর্থায়নে এই পারফরমেন্সটি আমরা তৈরি করছি, গণ চাঁদায়, ক্রাউড ফান্ডিংয়ে। জনগণ চাঁদা দিচ্ছে, মানুষ, আমাদের বন্ধুজনরা, বিভিন্ন জনরা চাঁদা দিচ্ছে, সেই চাঁদায় আমরা এটা তৈরি করছি। হ্যাঁ, আমরা এখনো ঋণগ্রস্ত আছি, আশা করি আমরা কাটিয়ে উঠবো, কিন্তু আমরা পারফরমেন্সটা করবো।